নমস্কার, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আজ আমি একটা নতুন উপন্যাস শুরু করতে চলেছি। বিমল মিত্রের লেখা কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করব। আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আজ শুরু করছি প্রথম পর্ব। মহড়া। আমি অতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কথা আজকালকার ক্ষমতালোভী মানুষেরা শুনিবে কি না জানি না। ক্ষমতা পাইবার লোভে মানুষ যখন আজকাল যে কোনো অন্যায় আচরণ করিতে প্রস্তুত, সেই সময় আমার মতো সাধারণ মানুষের কাহিনী শুনিবার মতো লোক নাই জানিয়াও আমি আমার এই জীবনী লিখিতে বসিয়াছি। এই অবিশ্বাসের যুগেও আমি বিশ্বাস করি পৃথিবীর কোথাও না কোথাও একজন বিশ্বাসী প্রাণ মানুষ আছে। সে মানুষ এখনও সত্যতা এবং সত্যবাদিতাকে বিশ্বাস করে, বিশ্বাস করে ধর্মকে, বিশ্বাস করে ভালোবাসাকে এবং বিশ্বাস করে ঈশ্বরকে। এই তিনটে শক্তিকে যে বিশ্বাস করে না, তাহার জন্য আমার এই কাহিনী নয়। তাহারা আমার এই কাহিনী না পড়িলেও আমি দুঃখ করিব না। ঈশ্বর যদি একজন যীশুখ্রিস্টের জন্য হাজার হাজার বছর অপেক্ষা করিতে পারেন, তাহা হইলে আমার মতো নগণ্য লোক একজন সৎ পাঠকের জন্য লক্ষ লক্ষ বছর অনায়াসেই অপেক্ষা করিতে পারিব। আমার বয়স এখন। এই পর্যন্ত লিখেই সদানন্দবাবু থামলেন। বয়সটা হিসাব করতে হবে। বয়স কত হলো তার? ভাবতে ভাবতে সদানন্দবাবু ভাবনার তলায় তলিয়ে গেলেন। কম দিন তো হলো না। অতদিনের সব কথা মনে রাখা কি সহজ? অথচ মনে করতেই হবে। মনে না করতে পারলে জীবনী লেখা ব্যর্থ হবে। সব কথাই তাকে খুলে লিখতে হবে। কোথাও কথা গোপন করা চলবে না তাঁর। যে জীবন থেকে সরে এসে তিনি এখানে এই চৌবেরিয়াতে নির্বাসনদণ্ড ভোগ করছেন, তার সেই ফেলে আসা জীবনের কথা তাকে খুঁটিয়ে খুঁটিয়ে আবার মনে করতেই হবে। আবার তার ফেলে আসা জীবনটাকে আগাগোড়া পরিক্রমা করতে হবে। তার সেই ছোটবেলার কথাটাও তিনি মনে করতে চেষ্টা করলেন। তিনি লিখতে লাগলেন। আপাত দৃষ্টিতে সেই ছোটবেলা হইতেই আমার কোনো অভাব ছিল না। যাহাকে সংসারী লোক অভাব বলে, তাহা আমার ছিল না। আমি নবাবগঞ্জের প্রবল প্রতাপ জমিদার নরনারায়ণ চৌধুরীর একমাত্র পৌত্র, আর হরনারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র সদানন্দ চৌধুরী। যাহা চাহিতাম তাহাই পাইতাম। চাহিয়া না পাওয়ার দুঃখ যে কি ভীষণ অসহনীয়, তাহা আমাকে কখনো বুঝিতে হয় নাই। অথচ সেই আমার কপালেই না চাহিয়া সব পাওয়ার বিপর্যয় যে এমন মর্মান্তিক ট্র্যাজেডি হইয়া দাঁড়াইবে, তাহা আমি সেই অল্প বয়সে উপলব্ধ করিতে পারি নাই। লিখতে লিখতে সদানন্দবাবুর ভাবতে বড় ভালো লাগলো। নবাবগঞ্জের সেই বাড়িটা, সেই গাছপালা পুকুর, সেই বারোয়ারিতলা, আর সেই চণ্ডীমণ্ডপ, কথাগুলো যেন ভোলা যায় না। অথচ ভুলতেই তো চেয়েছিলেন তিনি। ভোলবার জন্যই তো এই চৌবেরিয়া গ্রামে এসেছিলেন। ঘরের মধ্যে একটা ছোট্ট তক্তপোষ 13 টাকায় কিনে এনেছিলেন চৌবেরিয়ার বাজার থেকে। তার উপর একটা মাদুর। যখন এখানে এসেছিলেন তখন কিছুই সঙ্গে আনেননি। তার কিছু থাকলে তবে তো সঙ্গে আনবেন। নবাবগঞ্জ থেকে ট্রেনে উঠে একবার শুধু তিনি সুলতানপুরে গিয়েছিলেন। তারপর সেখান থেকে কেষ্টনগর, কেষ্টনগর থেকে নৈহাটি, আর তারপর ভাসতে ভাসতে কলকাতা হয়ে একেবারে এই এখানে তখন কেই বা ছিল? একেবারে যেন পৃথিবীর ওপিঠ। না আছে একটা হাট, আর না আছে একটা স্কুল। প্রথম আশ্রয় পেলেন পালেদের আড়তে। রসিক পাল ধার্মিক মানুষ। তিনি আপাদমস্তক ভালো করে নজর দিয়ে দেখলেন। বললেন, আপনার নাম? সদানন্দ চৌধুরী। ব্রাহ্মণ না কায়স্থ? ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনে খুব খাতির করে বসতে বললেন। তারপর নানা খবরাখবর নিলেন।
কোথায় বাড়ি, পিতার নাম কি, কি উদ্দেশ্যে চৌবেরিয়ায় আগমন, বিদ্যা কত দূর, সব শুনে বললেন, ঠিক আছে, আপনি যখন এসে পড়েছেন তখন আর কোনো ভাবনা নেই, আপনি এখানে থাকুন। রসিকপাল মশাই চৌবেরিয়ার বনেদি কারবারি। পাট, তিসি, তিল, মেস্তার কারবার করে তিনি বড়লোক হচ্ছেন। বিরাট আড়ত ছিল তাঁর। সেই আড়তে বসে তিনি কারবার করতেন আর মহাজনী কারবারের নামে নানা লোককে সাহায্যও করতেন। চৌবেরিয়া গ্রামের সাধারণ মানুষ পালমশাইকে ছাড়া তাদের জীবনযাপনের কথা কল্পনাও করতে পারত না। বাড়িতে উৎসবে অনুষ্ঠানে, বিবাহে, শ্রাদ্ধে, অন্নপ্রাশনে, পৌষ সংক্রান্তিতে সব ব্যাপারেই রসিক পালমশাইয়ের কাছে এসে হাজির হতো। বলতো, যাবেন পালমশাই, আপনি গিয়ে একবার পায়ের ধুলো দেবেন। সেই রসিক পালের বড় ইচ্ছে হয়েছিল চৌবেরিয়াতে একটা স্কুল হোক। গ্রামের ছেলেদের বাইরের গ্রামে গিয়ে লেখাপড়া করতে হয়, এটা তাঁর ভালো লাগতো না। নিজে তিনি লেখাপড়ার ধার ধারতেন না, কিন্তু তার জন্য তাঁর দুঃখ ছিল। ছেলেদের কলকাতার হস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছেন বরাবর, কিন্তু গ্রামে স্কুল করতে গেলে মাস্টার দরকার। এমন মাস্টার চাই যার সময় আছে ছাত্র পড়াবার, কিন্তু তেমন বেকার লোক কোথায় পাবেন? কে মাস্টারি করতে রাজি হবে? তা শেষ পর্যন্ত এই সদানন্দ চৌধুরীকে পেয়ে গেলেন। রসিক পালের আড়তে অনেক লোক খাওয়া দাওয়া করে। ব্যাপারীরা কাজে কর্মে আড়তে এলে তাদেরও খাওয়া শোয়ার বন্দোবস্ত রাখতে হয়। সদানন্দ সেখানেই থাকুক। কিন্তু সদানন্দ হাত জোড় করল, বললে, তার চেয়ে পালমশাই, আমি বরং সপাক আহারের ব্যবস্থা করি। আমার চাল ডাল নুন তেলের ব্যবস্থাটা শুধু আপনি করে দিন, আমি বরং মাইনেই নেব না। রসিক পাল তাজ্জব হয়ে গেলেন কথা শুনে, বললেন, মাইনে নেবে না? সদানন্দ বললে, না। তাহলে তোমার খরচ চলবে কি করে? সদানন্দ বললে, আমার তো খরচের কিছু দরকার নেই, আমি নেশা ভাঙ করি না, চা খাই না, পান তামাক বিড়ি কিছুরই দরকার হয় না আমার। মাছ মাংস খাওয়া আমার নিষেধ। দুবেলা দুমুঠো ভাত আর আলু ভাতে পেলেই আমার চলে যাবে। রসিক পাল অনেক কাল ধরে অনেক লোক চড়িয়ে বুড়ো হয়েছেন, এমন কথা কারো মুখে কখনো শোনেননি। আবার ভালো করে আপাদমস্তক দেখে নিলেন সদানন্দর। তার মনে হলো এখনো যেন তার অনেক দেখতে আর অনেক শিখতে বাকি। বললেন, আচ্ছা, আজ রাত্রিটা তো আড়ত বাড়িতে থাকো, তারপর কাল যা হয় করা যাবে। বলে তিনি সে রাতের মতো বাড়িতে বিশ্রাম করতে চলে গেলেন। আড়তের ক্যাশ বাক্সে চাবি পড়ল। চাবি নেবার আগে হরিমুহুরিকে বললেন, ওই লোকটাকে একটু যত্ন আত্মি করো হরি, লোকটা ভালো মনে হচ্ছে। হরিমুহুরি সদানন্দের সব বন্দোবস্ত করে দিলে। পরের দিন রসিক পাল হরিমুহুরিকে জিজ্ঞেস করলেন, কালকে রাত্রিরে ওই ছোকরার কোনো অসুবিধা হয়নি তো? হরিমুহুরি রসিক পালের আড়তের পুরনো লোক। আড়তে বহু লোকের আনাগোনা দেখেছে, বহু লোকের তদবির তদারক করেছে। বললে, আগে অসুবিধে কেন হবে? অসুবিধে হবার তো কথা নয়। কি খেতে দিয়েছিলে? আগে ভদ্রলোক কিছুই খান না, বলতে গেলে উপোস। উপোসই একরকম। কি রকম? আগে একখানা রুটি আর সিকি বাটি ডাল, আর কিছু নিলেন না। মাছ হয়নি কাল? আগে হয়েছিল, কিন্তু উনি মাছ মাংস ডিম কিছুই ছোন না। শোয়ার কোনো অসুবিধে হয়নি? নতুন জায়গা তো। অসুবিধে হলে কি আর গান গাইতেন? গান? রসিকপাল অবাক হয়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, গান? কি গান? হরিমুহুরি বললে, ঘুমোতে ঘুমোতে অনেকের গান গাওয়া যেমন অভ্যেস থাকে তেমন আর কি। কি গানটা কি? হরিমুহুরি বলল, কবির গান। আগে ছোটবেলায় হরু ঠাকুরের কবির গান শুনেছিলুম, সেই গান। হরু ঠাকুরের কোন গান? হরিমুহুরি গানটা বললে,
আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িতি গরল মিশ্রিত। কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা, তবে কি অবুঝ ভকিতাম। রসিকপাল সাদাসিধে মানুষ, কবি নয়, কিছু নয়। সহজ সাধারণ মানুষের গানের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি। ঘুমিয়ে ঘুমিয়ে গান গায়, পাগল নাকি হে? হরিমোহরি বললে, গানও করতে লাগলেন, আবার কথাও বলতে লাগলেন। সারা রাত গান আর কথা জ্বালায় আমাদের কারো ঘুম হয়নি কর্তা মশাই। গান তো হলো, কিন্তু কথা কথা কিসের আবার? হরিমোহরি বললে, সেসব অনেক কথা, সব কথার মানে বুঝতে পারি না। কখনো আবার একজন মেয়ে মানুষের নাম ধরে ডাকে, আবার কখনো মেয়ে মানুষ। মেয়ে মানুষ মানে চরিত্র খারাপ নাকি লোকটার? হরিমোহরি বললে, আগে তা বলতে পারবো না, তবে যে মেয়েটার নাম ধরে ডাকছিলেন তার নামটা ভারী নতুন। কিরকম? হরিমোহরি বললে, নয়ন। কখনো নয়ন বলছিলেন, আবার কখনো নয়নতারা। মনে হলো নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের নাম হবে। রাত্রির বেলা ঘুমোতে ঘুমোতে মেয়ে মানুষের নাম ধরে কথা বলে, পীড়িতের গান গায়। এ তো ভালো লক্ষণ নয় কর্তামশাই। আপনি কেন অমন লোককে আড়তে ঠাঁই দিলেন বুঝতে পারছি নে। কাজটা কি ভালো হলো? রসিকপাল তখন আর কিছু বললেন না, মনে মনে ভাবতে লাগলেন, এতদিন সংসারে বাস করে এসে এত লোক চড়িয়ে তিনি কি শেষকালে ভুল করলেন নাকি? হরিমোহরির কথার কোনো সোজা উত্তর দিলেন না, শুধু বললেন, ঠিক আছে, তুমি একবার ওকে আমার গদিতে পাঠিয়ে দিও তো। গদিবাড়িতে রসিকপাল রোজ সকালে এসে কয়েক ঘন্টা বসেন। সেই সময়ে খাতক পাওনাদার, পাড়া প্রতিবেশী, নানা রকম লোক নানা আর্জি নিয়ে তাঁর কাছে আসে। কেউ টাকা খয়রাতি চায়, কেউ শুধু মুখটা দেখাতে আসে। তারপর আসে ব্যাপারীরা, কারবারের লেনদেন নিয়ে কথাবার্তা হয়। সেই সময় রসিকপাল মশাই তখন কুঁড়ো জালির মধ্যে হাত পুড়ে মালা জপ করেন আর মুখে কথা চলে। রসিকপালের সব কাজই ঘড়ি ধরা। সকালবেলায় উঠে গঙ্গা স্নান, তখন ঘড়িতে ভোর 6টা। পালমশাইকে দেখেই সবাই বুঝত যে ঘড়িতে 6টা বেজেছে। কি গ্রীষ্ম কি বর্ষা, তার কোনো ব্যতিক্রম হতো না। তারপর গদিবাড়িতে এসে যখন বসতেন তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 8টা। তারপর যখন ঘড়িতে সকাল 9টা, তখন একবার হাঁচবেন। এরকম ঘড়ি মিলিয়ে কাজ বড় একটা দেখা যায় না, কিন্তু সেই লোকেরই একদিন সকাল 9টার সময় হাঁচি পড়ল না। সে এক বিস্ময়কর কাণ্ড। ঘটনাটা দেখে সবাই অবাক হয়ে গেল। ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, এ কি হলো? এমন তো হয় না। সকলেই বুঝলো এবার একটা কিছু সর্বনাশ ঘটবে। রসিকপাল হঠাৎ চিৎকার করে উঠলেন, হরি! এক ডাকেই আড়ত থেকে হরিমোহরি এসে হাজির। হরিমোহরি আসতে পাল মশাই বললেন, হরি, একবার বলায় ডাক্তারকে ডাকো দিকিনি, বলবে আমার শরীর খারাপ, আমি এখনই বাড়ির ভেতরে যাচ্ছি। তারপর ডাক্তার এলো, পালমশাইকে পরীক্ষা করলো, হয়তো ওষুধ বিশুধও দিল। কি ওষুধ দিলে ডাক্তার তা কারো জানবার কথা নয়। কেন ঘড়িতে ঠিক 9টা বাজার সঙ্গে তার হাঁচি সেদিন পড়ল না, তা ডাক্তারি শাস্ত্রে তার নিদেন আছে কিনা তাও কেউ জিজ্ঞাসা করলে না। শুধু 2 দিন পরে আবার সবাই দেখলে ঘড়িতে যখন কাঁটায় কাঁটায় 6টা, তখন তিনি গঙ্গা স্নানে চলেছেন। তারপর ঠিক 8টার সময় গদিবাড়িতে এসে বসলেন, আর ঠিক তারপর 9টার ঘরে ঘড়ির বড় কাঁটাটা ছুঁয়েছে, তখন হ্যাঁচ্ছ শব্দে তার হাঁচি পড়ল। তখন সবাই নিশ্চিন্ত। সদানন্দর ঠাকুরদাদা নরনারায়ণ চৌধুরীও ঠিক এমনি ঘড়ির কাঁটা ধরা কাজ ছিল। নদীতে স্নান করে এসে বসতেন কাছারি ঘরে। তখন কৃষাণ, খাতক, পাওনাদার, গ্রামের আরও 5-10 জন গণ্যমান্য লোক এসে বসত। বিরাট কাছারি ঘর,
কাছারি ঘরের পেছনে ঢাকা বারান্দা, সেই বারান্দার লাগোয়া সিঁড়ি দিয়ে নরনারায়ণ চৌধুরী দোতলায় উঠতেন। দোতলায় ছিল তাঁর শোবার ঘর, সেই শোবার ঘরের মধ্যেই ছিল তার লোহার সিন্দুক। সদানন্দ একদিন বলেছিল, দাদু, তোমার কত টাকা? টাকা? শুধু টাকা নয়, থাক থাক নোট, তার পাশে হিরে পান্না, চুনি মুক্ত, আরও কত দামি দামি জিনিস। নরনারায়ণ যখন সিন্দুক খুলছিলেন তখন দেখতে পায়নি যে তার নাতি কখন নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। তখন সদানন্দর বয়স 5 কি 6। 5-6 বছর বয়স থেকেই নাতি যেন সব কেমন লক্ষ্য করত, সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, সব জিনিস সম্বন্ধে কৌতূহল দেখাবে, বলবে, তোমার দাড়ি সাদা কেন দাদু? কর্তাবাবু বলতেন, একে নিয়ে তো মহা মুশকিল হলো দেখছি। ওরে, কে আছিস? কোথায় গেলি সব? দিনু চৌধুরী বাড়ির পুরনো ভৃত্য দীননাথ। দীননাথ এসে তখন নাতিকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যেত। কর্তাবাবু বলতেন, যা দিনু, ওকে নিয়ে পুকুরের হাঁস দেখা গিয়ে। সত্যিই তখন অনেক কাজ নরনারায়ণ চৌধুরীর। একগাদা লোক কাছারি বাড়িতে, টাকা কুড়ির কথা হচ্ছে তখন খাতকদের সঙ্গে। সুদের করাকান্তির চুলচেরা হিসেব, একটু অন্যমনস্ক হয়ে গেলেই লোকসান হয়ে যাবে দাদুর। টাকার ব্যাপারে নরনারায়ণ চৌধুরীর কাছে সব কিছু তুচ্ছ। অন্য সময়ে দাদুর খুব ভালোবাসা, অন্য সময়ে নাতি না হলে দাদুর চলে না। কথায় কথায় জিজ্ঞাসা করেন, সদা কোথায় গেল? সদাকে দেখছি নে যে। রসিকপাল মশাইকে দেখে সদানন্দর সেই কর্তাবাবুকেই মনে পড়ত কেবল। ঠিক তেমনি কারবার, ঠিক তেমনি ব্যবহার। পরের দিন হরিমুহুরি এলো। বললে, কেমন আছেন বাবু? ঘুম হয়েছিল তো? সদানন্দ বললে, হ্যাঁ। আপনাকে কর্তামশাই একবার ডেকেছেন গদি বাড়িতে। কথাটা শুনেই সদানন্দ সোজা গদি বাড়িতে যাচ্ছিল। হরিমুহুরি বললে, না না, এখন যাবেন না, এখন নয়। সদানন্দ বললে, কেন এখন নয় কেন? এখন ঘুম ভাঙেনি বুঝি তার? হরিমুহুরি বললে, ঘুম ঘুম কর্তামশায়ের ভোর 4টেই ভেঙেছে। তারপর 6টার সময় গঙ্গা স্নান করেছেন, তারপর আহ্নিক সেরে 8টায় গদি বাড়িতে এসে বসেছেন। সদানন্দ বললে, তাই এখন তো 8:30, এখন যাই? না, এখন না, 9টা বাজুক, 9টার সময় কর্তামশাই হাজবেন। হাজবেন? হ্যাঁ। হরিমুহুরি এই বেকুবকে নিয়ে মহা মুশকিলে পড়ল। বললে, আরে আপনি কি বাংলা কথাও বোঝেন না? হাঁচি মশাই, হাঁচি। সর্দি হলে যে হাঁচি মানুষ হাঁচে, সেই হাঁচি। আপনি কখনো হাঁচেন না? সদানন্দ বললে, হাঁচব না কেন? সেই রকম কর্তামশাইও হাঁচেন, ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় 9টার সময়ে ঘড়ি মিলিয়ে হাঁচেন। সদানন্দ তখন চৌবেরিয়াতে নতুন, তাই অবাক হয়ে গিয়েছিল। অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, একেবারে ঘড়ি ধরে 9টার সময়? হরিমুহুরির তখন হাতে অনেক কাজ, সে কথার উত্তর দেবার অত সময় ছিল না তার। সে নিজের কাজে চলে গিয়েছিল আড়ত ঘর ছেড়ে। তারপর আড়ত ঘরের ঘড়িতে যখন 9টা বাজল ঢং ঢং করে, তখন সদানন্দ সবে উঠতে যাচ্ছে, এমন সময় পাশের গদিবাড়ি থেকে একটা বিকট হাঁচির শব্দ এলো। একেবারে ঘর কাঁপানো, কান ফাটানো হাঁচি। ঘড়ির সঙ্গে সদানন্দ আর একবার মিলিয়ে দেখে নিলে হাঁচির টাইমটা। তারপর গদিবাড়ির দিকে পা বাড়ালো। পালমশাইয়ের ডান হাত তখন কুঁড়ো জালির ভেতরে মালা জপতে ব্যস্ত, আর বাঁ হাত দিয়ে কাগজপত্র দেখছেন, আর সামনে বসা লোকেদের সঙ্গে কথা বলছেন। এমন সময় সদানন্দকে দেখেই বাঁ হাতের খাতাটা সরিয়ে পাশে রাখলেন। বললেন, এই যে, এসো এসো, বসো। সদানন্দ তক্তপোষের ওপর পাতা মাদুরের ওপর পা গুটিয়ে বসল। যারা এতক্ষণ সামনে ছিল তারা একটু নড়ে চড়ে সরে বসল। বলি, তুমি যে সঙ্গীত সাধনা করো,
তা তো আমাকে আগে বলনি। তোমার দেশ কোথায়, দেশে কে কোথায় আছেন কে নেই সব বলেছ, আর আসল কথাটাই বলনি তো। তুমি গানের চর্চাও করো নাকি আবার? গান? সদানন্দ কথা বলতে গিয়ে একটু থমকে গেল। বললে, গান? হ্যাঁ হ্যাঁ, গান। হরিমুহুরি সব বলেছে আমাকে। আরত ঘরে ঘুমোতে ঘুমোতে তুমি গান গেয়েছ, নয়নতারার সঙ্গে কথা বলেছ, আরও কী কী সব করেছ, ও সব বলেছে আমাকে। তুমি কি কবির দলে ছিলে নাকি? সদানন্দ লজ্জায় পড়ে গেল, কি বলবে বুঝতে পারল না। পালমশাই আবার বললেন, তোমার চেহারা দেখে কিন্তু আমি বুঝতে পারিনি তুমি গান গাইতে পারো। আমি ভেবেছিলুম অভাবে পড়ে এখানে এসেছো, আমার কাছে আশ্রয় চাও, তাই তোমাকে স্কুলের কথা বলেছিলুম। গাঁয়ের ছেলেরা লেখাপড়া করতে পারে না, তা নয়নতারা তোমার কে? সদানন্দ বললে, নয়নতারা? আমি বলেছি? হ্যাঁ, গান গেয়েছ, নয়নতারার নাম ধরে কথা বলেছ। ঘুমোতে ঘুমোতে তোমার গান গাওয়ার অভ্যেস আছে বুঝি? সদানন্দ কোনো উত্তর দিলে না। আর উত্তর দেবেই বা কি? উত্তর দেবার কিছু থাকলে তবে তো উত্তর দেবে। কি গানটা যেন বললে হরিমুহুরি, দাঁড়াও মনে করি। ছোটবেলায় আমিও গানটা শুনেছি। আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত, কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা, তবে কি অবিষ ভখিতাম। লজ্জায় মাথা কাটা গেল সদানন্দর। পালমশাই গানের কলিগুলো বলছেন, আর আশেপাশের সবাই শুনছে। রসিক পালমশাই আবার বলতে লাগলেন, কিন্তু বাপু, তোমায় বলে রাখছি, গান টান করলে তো আমার চলবে না। গান গাইতে ইচ্ছে করে অন্য জায়গায় চেষ্টা দেখো। আমি গান টান বিশেষ পছন্দ করি নে। আর গান যদি ভক্তিমূলক গান হয় তাও বুঝি। এসব গান তো চাপল্যের গান হে। কি বলো তোমরা, কি বলো? রসিকপাল সকলের দিকে চেয়ে তাদের মতামত চাইতে তারাও সবাই এক বাক্যে বললে, হ্যাঁ কর্তামশাই, আপনি তো হক কথাই বলেছেন। ওই দেখো, সবাই আমার কথায় সায় দিলে। আমি অন্যায্য কথা কখনো বলিনি, তা জানো। তারপর বাঁ হাত দিয়ে আবার হিসেবের খাতাটা কাছে টেনে নিলেন। খাতকরা যে প্রাণের দায়ে তাঁর অন্যায্য কথাতেও সায় দিতে বাধ্য, এ কথা সদানন্দর পক্ষে মুখ ফুটে বলা অন্যায়। তাই আর সে কোনো কথা বললে না, চুপ করে রইল। রসিকপাল মশাই খাতার হিসেবে মনোযোগ দিতে দিতে এবার বললেন, যাও তুমি এবার যাও। সদানন্দ আর সেখানে বসল না, তক্তপোষ থেকে উঠে সোজা গদিবাড়ির বাহিরে চলে গেল। রসিকপালের তখন আর ওসব কথা ভাববার সময় ছিল না। মুহূর্তে হিসেবের গোলক ধাঁধার মধ্যে জড়িয়ে পড়লেন। রসিকপাল আর নরনারায়ণ চৌধুরীদের কাছে হিসেবটাই ছিল সব। হিসেবটাই ধর্ম, হিসেবই অর্থ, হিসেবই ছিল মোক্ষ কাম এবং সব কিছু। হিসেব করতে করতেই নরনারায়ণ চৌধুরী একদিন পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়লেন। তখন আর উঠতে পারেন না তিনি। মনে আছে, তখনও পালকি করে কালীগঞ্জের বউ আসত দাদুর কাছে। সদানন্দ দেখতে পেলেই পালকির কাছে দৌড়ে আসত। বেশ ফর্সা মোটাসোটা মানুষ, সাদা থান পরা। অমন ফর্সা মেয়ে মানুষ সদানন্দ আর জীবনে দেখেনি। নয়নতারাও ফর্সা। সদানন্দর মা হরনারায়ণ চৌধুরীর স্ত্রী, তিনিও ফর্সা। কিন্তু কালীগঞ্জের বউ শুধু ফর্সা নয়, দুধে আলতায় মেশানো ফর্সা। গায়ের রঙের দিকে একবার চাইলে কেবল চেয়েই দেখতে ইচ্ছে করে। পালকিটা উঠোনে থামতেই কালীগঞ্জের বউ নামত, মুখের ওপর এক গলা ঘোমটা দিয়ে বাড়ির ভেতরে বারান্দায় ঢুকত। সঙ্গে থাকতো একজন ঝি। ঝি আগে আগে চলতো, আর পেছনে কালীগঞ্জের বউ। চলতে চলতে একেবারে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় দাদুর ঘরে চলে যেত। নরনারায়ণ তখন বিছানায় শুয়ে শুয়ে হিসেবের খাতা দেখছেন, আর মাথার কাছে সেই সিন্দুকটা। ওটা তিনি কাছছাড়া করতে পারতেন না। কে? তারপর ঠাহর করে দেখেই যেন বিচলিত হয়ে উঠতেন।
আমি নায়েব মশাই, আমি কালীগঞ্জের বউ। ও, বলে যেন হঠাৎ বিব্রত হয়ে পড়তেন, একটু নড়ে চড়ে সরে শুতে চেষ্টা করতেন। বলতেন, তা আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন বৌমণি? আমি তো বলেই ছিলুম আপনাকে আর আসতে হবে না। কালীগঞ্জের বউ বলতো, কিন্তু আর তো আমি অপেক্ষা করতে পারছি না নায়েব মশাই, আর কতদিন অপেক্ষা করব? এই 10 বছর ধরে আপনি বলে আসছেন আমাকে আর আসতে হবে না, আমাকে আসতে হবে না। শেষকালে আমি মারা গেলে কি আমার টাকাগুলি দেবেন? তখন সে টাকা আমার কে খাবে? সে টাকায় কি আমার পিণ্ডি দেওয়া হবে? আহ বৌমণি, আপনি বড় রেগে যাচ্ছেন। আমি যখন বলেছি আপনার টাকা দেব, তখন দেবই। কিন্তু কবে দেবেন তাই বলুন। আজই টাকা দিতে হবে আমাকে। এই আমি এখানে বসলুম, এখান থেকে আমি নড়ছি না, আর যতক্ষণ না আমার 10,000 টাকা পাচ্ছি। বলে কালীগঞ্জের বউ সেইখানে সেই মেঝের ওপরেই বসে পড়ল। হঠাৎ দাদুর নজরে পড়েছে, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে, ওরে খোকা, এখানে কেন? ওরে কে আছিস? খোকাকে এখান থেকে নিয়ে যা। ও দিনু! দীননাথ কোথা থেকে দৌড়তে দৌড়তে এসে সদানন্দর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেত। সদানন্দ আর দেখতে পেত না কালীগঞ্জের বউকে, কিন্তু মন থেকে দূর করতে পারত না দৃশ্যটা। থেকে থেকে কেবল কালীগঞ্জের বউয়ের চেহারাটা চোখের ওপর ভেসে উঠত। ঘুমের ঘোরেও মনে হতো ওই বুঝি কালীগঞ্জের বউ এলো। একদিন দিনুকে জিজ্ঞেস করেছিল, ও বউটা কে দিনু মামা? দিনু মামা বলেছিল, চুপ, ও কথা জিজ্ঞেস করতে নেই। তবু ছাড়েনি সদানন্দ, জিজ্ঞেস করেছিল, ও দাদুর কাছে টাকা চাই কেন? কিসের টাকা? দাদু ওকে টাকা দেয় না কেন? ও কে? দিনু বলেছিল, ও সব কথা তোমার জানতে নেই, ও কালীগঞ্জের বউ। এর বেশি আর কিছু বলতো না দিনু। শুধু দিনু নয়, ওই কালীগঞ্জের বউ বাড়িতে এলেই বাড়ি শুদ্ধ সবাই যেন কেমন গম্ভীর হয়ে যেত। দাদু থেকে শুরু করে বাবা মা সবাই কেমন চুপ করে থাকতো। কারুর মুখে আর কোনো কথা বেরোতো না তখন। ও যেন কালীগঞ্জের বউ নয়, জম। যেন নবাবগঞ্জের চৌধুরী বাড়িতে সাক্ষাৎ জম এসেছে চৌধুরী বাড়ির সর্বনাশ করতে, যেন সে চলে গেলেই সবাই বাঁচে। কিন্তু রসিকপাল মশাইয়ের এখানে অন্যরকম। রসিকপাল মশাই চৌবেরিয়ার সুখী মানুষ, ধর্মভীরু, সবাইকে দয়া দাক্ষিণ্য করেন। ছেলেমেয়েরা বড় হয়েছে, আড়তে যেমন বহু লোকে থাকে, খায়, শোয়, তেমনি আবার সুদের 1 পয়সা পর্যন্ত ছাড়েন না। বলেন, না হে, ওটি পারবো না। দাতব্য করতে বলো, করছি, কিন্তু সুদের হিসেবে গরমিল করতে পারবো না, ওটা পাপ। রসিকপাল মশাই সত্যিই রসিক পুরুষ। তার হঠাৎ হঠাৎ অনেক কিছুই মনে পড়ে যায়। সেদিনও তেমনি কাজ করতে করতে আবার হঠাৎ ডেকে উঠলেন, হরি! পাশের আড়ত ঘর থেকে হরিমুহুরি দৌড়ে এলো। বললে, আগে কর্তা, ডাকছেন আমাকে? রসিকপাল বললেন, দেখো হরি, ওই যে লোকটা, ওর নামটা কি যেন? আগে কার কথা বলছেন? ওই যে কাল বিকেলবেলা আমার গদি বাড়িতে এসেছিল, রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে গান গাইছিল। আমি তাকে ডেকে সব জিজ্ঞেস করেছি। তা আমি ভাবছি কি জানো, আসলে ছেলেটা খারাপ নয়, বুঝলে। ঘুমিয়ে ঘুমিয়ে গান গাইলে ওর কি দোষ বলো? ঘুমোলে তো আর কারো জ্ঞান থাকে না, ঘুম না মরা। হরিমুহুরি বললে, আগে তা তো বটেই। তবে যে তুমি বললে ছেলেটা ভালো নয়, ঘুমিয়ে ঘুমিয়ে পীড়িতের গান গায়, মেয়ে মানুষের নাম ধরে ডাকে। হরিমুহুরি বললে, আগে যা ঘটেছে আমি তাই আপনাকে বলেছি। না হে, আমি ভেবে দেখলাম ওর কিছু দোষ নেই। ওর জন্য তোমাদের যদি ঘুমের ব্যাঘাত হয়, তো ওর বিছানাটা না হয় তোমরা অন্য ঘরে করে দাও। হরিমুহুরি বললে, কিন্তু কর্তা মশাই, তিনি তো চলে গেছেন। চলে গেছেন মানে?
আগে তিনি যে বললেন আপনি তাকে চলে যেতে বলেছেন। আমি তাকে চলে যেতে বলেছি? আগে তিনি তো তাই বললেন, বলে আরত ঘর ছেড়ে চলে গেলেন। রসিকপাল রেগে গেলেন, বললেন, তোমাদের কি কোনো আক্কেল বলে কিছু নেই? তিনি বললেন আর তোমরাও তাকে যেতে দিলে। কোথায় যাবেন তিনি? তোমরা জানো তার কোনো যাবার জায়গা নেই? তাকে জিজ্ঞেস করেছো তিনি কোথায় যাবেন? তার কোনো চুলোয় কি কেউ আছে যে সেখানে তিনি যাবেন? হরিমোহরি আর সেখানে দাঁড়ালো না, সোজা একেবারে দৌড়তে লাগলো রাস্তার দিকে। সামনের বড় রাস্তাটা একেবারে গিয়ে পড়েছে গঙ্গার কাছে। তখনও সদানন্দ কোথায় যাবে ঠিক করতে পারেনি। গঞ্জের মুখে খান কয়েক দোকান, সেখানেই গিয়েই ভাবছিল কোথায় যাওয়া যায়। সেই কোথায় নবাবগঞ্জ, আর কোথায় সেই নৈহাটি, আর কোথায় সেই সুলতানপুর। সব জায়গা থেকে ভাসতে ভাসতে একেবারে এই অজ গ্রামে চৌবেরিয়াতে এসে হাজির হয়েছিল। এবার এখান থেকেও চলে যেতে হলো। হঠাৎ পেছনে হরিমোহরির গলা শোনা গেল, ও মশাই, ও মশাই। ডাকতে ডাকতে সামনে এসে হাঁপাতে লাগলো বুড়ো মানুষটা। বলল, আপনি তো খুব ভদ্রলোক মশাই, কর্তা মশাইকে কিছু না বলে কই চলে এলেন? এদিকে আমার হয়রানি, চলুন। তখনও সদানন্দ ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারেনি। হরিমোহরি সদানন্দর হাতটা খপ করে ধরে ফেললে, ধরে টানতে লাগলো। বললে, আর বোঝবার কিছু নেই, চলুন, কর্তামশাই আপনাকে ডাকছেন। বলে টানতে টানতে একেবারে গদিবাড়িতে কর্তামশাইয়ের সামনে হাজির করল। রসিকপাল বললেন, তুমি চলে যাচ্ছিলে যে? সদানন্দ বললে, আগে আপনি যে চলে যেতে বললেন। তুমি বলছো কি? আমি তোমাকে চলে যেতে বলেছি? এই যে এতগুলো লোক এখানে রয়েছে, এরাও তো শুনেছে। এরা কেউ বলুক তো আমি তোমাকে কখন চলে যেতে বললাম, বলুক এরা। তার দরকার হলো না। সদানন্দ আবার রয়ে গেল চৌবেরিয়াতে। তার জন্য অন্য একটা ঘরের বন্দোবস্ত হলো। স্কুল প্রতিষ্ঠা হলো। গভর্নমেন্ট থেকে প্রাইমারি স্কুলের টাকাও ধার্য হলো। শেষ পর্যন্ত সবই করে দিয়েছিলেন সেই রসিকপাল মশাই। হায়, কিন্তু কোথায় গেলেন সে রসিকপাল? আর কোথায় রইল তাঁর সেই স্কুল? সে সব চলে গেছে এখন। সেই নরনারায়ণ চৌধুরী, সেই হরনারায়ণ চৌধুরী, সেই নয়নতারা, সেই নিখিলেশ, সেই কালীগঞ্জের বউ, সবাই কে কোথায় চলে গেল তা জানবার প্রয়োজন তাঁর ফুরিয়ে গেছে আজ। সেই রসিকপালের দেওয়া ঘরখানাতেই তার দিন কাটে এখন। এই চৌবেরিয়ায় রসিকপালের এস্টেট থেকেই তাঁর ভরণ পোষণটা এসে যায়। আর সকাল থেকে রাত, রাত থেকে সকাল পর্যন্ত কোথা দিয়ে কেটে যায়, কি করে কাটে, তারও খেয়াল থাকে না সদানন্দবাবুর। রসিকপালের এস্টেটের টাকায় জীবন চলছে তাঁর। শুধু তাঁর নয়, অনেকেরই জীবন চলে। এই যেন ধর্মশালার মতো অনেকটা। এককালের মাস্টার মশাই এখানকার অনেকেরই মাস্টার মশাই। তাঁকে মানে সবাই। ভাত আসে অতিথিশালা থেকে, আর তিনি রুটিন বেঁধে জীবনযাপন করেন। বেশ শান্তিতেই আছেন তিনি। এই জীবনটার কথাই তিনি লিখে যাবেন। অনেক পাতা লেখাও হয়ে গেছে। সেদিন আবার তিনি খাতাটা নিয়ে লিখতে বসেছেন। তিনি লিখতে লাগলেন, আমি এখন ঘরেও নাই, ঘরের বাইরেও নাই। ঘরই আমার নিকট পর, আবার পরই আমার নিকট ঘর। আমার চাওয়ারও কিছু নাই, তাই পাওয়ার পর্বও আমার চুকিয়া গিয়াছে চিরকালের মতো। আজ এত দূর হইতে বাল্যকালের দিনগুলির দিকে চাহিয়া কেবল দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার আর কিছু করিবারও নাই। যাহা কিছু ইহজীবনে করিয়াছি তাহা তাহা ভালো করিবার উদ্দেশ্যেই করিয়াছি। পরের ভালো ব্যতীত আর কিছু ভাবি নাই। তবে ঘরের দরজায় হঠাৎ একটা টোকা পড়ল। লিখতে লিখতে থেমে গেলেন সদানন্দবাবু। জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে কেউ উত্তর দিলে না। তিনি আবার জিজ্ঞেস করলেন, কে? তবু উত্তর নেই। সদানন্দবাবু এবার উঠলেন,
উঠে দরজাটা খুলতেই দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, প্রায় তাঁরই বয়সী, হাতে একটা পুঁটুলি। সদানন্দবাবু জিজ্ঞেস করলেন, কাকে চায়? আপনার নাম কি সদানন্দ চৌধুরী? সদানন্দবাবু বললেন, হ্যাঁ। আপনার পিতার নাম কি হরনারায়ণ চৌধুরী? সদানন্দবাবু আবার বললেন, হ্যাঁ। আপনার নিবাস কি নবাবগঞ্জে? আগে হ্যাঁ। বলতেই ভদ্রলোক আর কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। বললে, আরে মশাই, আপনাকে আজ 15 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে ঘাপটি মেরে লুকিয়ে আছেন। বলে তক্তপোষের ওপর বসে রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে লাগল। সদানন্দবাবু তখনও বুঝতে পারছেন না কিছু। বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না আপনার কথা। আরে মশাই, আমার নাম হাজারি বেলিব, আমি ফৌজদারি আদালত থেকে আসছি। আপনার নামে হুলিয়া আছে, আপনি খুন করে এখানে লুকিয়ে আছেন, ভেবেছেন কেউ টের পাবে না। সদানন্দবাবু অবাক হয়ে গেলেন। বললেন, আমি খুন করেছি? বলছেন কি আপনি? কাকে? ভদ্রলোক হো হো করে হেসে উঠল, যেন বেশ একটা মজার বিষয়বস্তু পেয়েছে সদানন্দবাবুর কথার মধ্যে। বললে, দাঁড়ান মশাই, আজ এত বছর ধরে আপনার পেছনে লেগে পড়ে আছি, আপনার জন্য আমার চাকরি যায় যায় অবস্থা। সদানন্দবাবু ভদ্রলোকের হালচাল দেখে কেমন অস্বস্তি বোধ করতে লাগলেন। বললেন, দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। ভদ্রলোক বললে, কেন? আমি তো সোজা বাংলা ভাষাতেই কথা বলছি। আপনি নিজেও তো বাঙালি মশাই। আপনার নিবাস নদিয়া জেলার নবাবগঞ্জ গ্রামে। আপনার পিতামহের নাম নবনারায়ণ চৌধুরী, আপনার পিতার নাম হরনারায়ণ চৌধুরী। আপনারা নবাবগঞ্জের জমিদার। আমি কি কিছু জানি না বলতে চান? সদানন্দবাবু তখনও অবাক হয়ে দেখছিলেন ভদ্রলোকের মুখখানা। মনে হলো কোথায় যেন আগে দেখেছিলেন লোকটাকে। ভদ্রলোক তখন একটা মোটা ঝাড়নের মতো রুমাল দিয়ে ঘাম মুছছে ঘষে ঘষে। অনেক দূর থেকে হেঁটে এসেছে লোকটা মনে হলো। ভদ্রলোকের যেন হঠাৎ নজরে পড়ল। বললে, আরে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনার তো এখন কোনো কাজকর্ম নেই, কেবল খাচ্ছেন, দাচ্ছেন আর নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। রসিকপালের পুষ্যপুত্র হয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছেন। কথাগুলো সদানন্দবাবুর ভালো লাগলো না, কিন্তু সে কথা চেপে গিয়ে বললেন, আপনাকে যেন কোথায় দেখেছি বলুন তো। আমাকে কোথায় আর দেখবেন, কোর্টেই দেখেছেন। কোর্টে? কোর্টে তো আমি কখনো যাইনি। তাহলে কালেক্টরি অফিসে দেখেছেন। আমি কোর্টে যাই, কালেক্টরিতে যাই, দুনিয়ার সব জায়গাতেই যে আমার যেতে হয় মশাই। দুনিয়াতে যে কিছু সম্পত্তি করেছে তার কাছেই আমায় যেতে হয়। আমার কাজই তো আসামিকে কোর্টে নিয়ে গিয়ে হাজির করা, যেমন আপনি একজন আসামি বলেই আপনার কাছে এসেছি। তারপর একটু থেমে বললে, এক গ্লাস জল দিতে পারেন, বড় তৃষ্ণা পেয়েছে। সদানন্দবাবু বললেন, আপনি বসুন, আমি জল আনি। আজকের গল্প পাঠ এখানেই শেষ। আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা কালজয়ী উপন্যাস আসামি হাজির। আজ পড়লাম প্রথম পর্ব। পরের দিন পরের পর্ব নিয়ে হাজির হব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।